আমার 3 জন কোর্সমেট, আমার অনেক ছাত্র, তাদেরকে আমি হারিয়েছি আজীবনের জন্য। শত্রু চারিদিকে বিরাজমান, এক এক দিন এক এক ভেসে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন, কোনোদিন রিক্সাওয়ালার ভেসে, কোনোদিন ডাক্তারের ভেসে, কোনোদিন গার্মেন্টস কর্মীর ভেসে আসতেছে। এরা আসবে, এরা ষড়যন্ত্র চালিয়ে যাবে। আমি মনে করি এই হত্যাকাণ্ডের শুধুমাত্র অপারেশন ডাল ভাতের জন্য কিংবা রেশন বৃদ্ধির জন্য হয়নি। আমি মনে করি এটি একটি দীর্ঘদিনের পরিকল্পিত হত্যাকাণ্ড। 2009 সাল থেকে আমি অপেক্ষায় ছিলাম এই তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি, আমি আপাতত উপস্থাপন করতে পারছি, এবং প্রার্থনা করতাম তিনি যেন সেইটুকু সময় অন্তত আমাকে বাঁচিয়ে রাখেন, যাতে আমি আমার এই কথাগুলো বলে যেতে পারি। কেউ বলুক আর না বলুক, আমি যেন আমার মনের দুঃখটা শেয়ার করে যেতে পারি। কারণ যারা মারা গিয়েছে তারা আমার খুব ক্লোজ। এখানে 3 জন আমার কোর্সমেট ছিল, আমার একজন ক্লাসমেট ছিল, স্কুল লাইফের ক্লাসমেট, একসাথে সেনাবাহিনীতে জয়েন করেছি, এক রুমে থাকতাম। 3 দিন পরে তার রিটায়ারমেন্টে যাওয়ার কথা ছিল। সে আমাকে প্যারেডের দিন চেয়ারে বসিয়ে দিয়ে আমাকে বলেছিল কানে কানে, 3 দিন পরে আমি কিন্তু পেনশনে চলে যাচ্ছি, টেনশন লাইফে চলে যাচ্ছি। হ্যাঁ, সে চলে গিয়েছিল টেনশন লাইফে। তার সাথে আমার কোনো কথা হয়নি। আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, আমার 3 জন কোর্সমেট, আমার অনেক ছাত্র, তাদেরকে আমি হারিয়েছি আজীবনের জন্য। আমি তাদের পরিবারদেরকে কি মানে দিব, সান্ত্বনা দিব? আমি কথা বলতে পারি না তাদের সাথে, চোখ নিচ করে ফেলে। আমি তো সেনাপদ বাহিনীর একটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছিলাম, আমি তো পারি না তাদেরকে রক্ষা করতে। আমি মনে করি এই হত্যাকাণ্ডের শুধুমাত্র অপারেশন ডাল ভাতের জন্য কিংবা রেশন বৃদ্ধির জন্য হয়নি। আমি মনে করি এটি একটি দীর্ঘদিনের পরিকল্পিত হত্যাকাণ্ড, যার মাধ্যমে বাংলাদেশকে দুর্বল করার পরিকল্পনা করা হয়েছে, একটি দেশের করদার্য বানানোর জন্য। এই পরিকল্পনায় যুক্ত ছিল দেশের কিছু বিশ্বাসঘাতক এবং বাইরের একটি দেশের চক্রান্ত। এই হত্যাযজ্ঞের হাত ধরে এসেছে 5ই মে শাপলা চত্বরের গণহত্যা, ভোটারবিহীন নির্বাচন, শিক্ষা ব্যবস্থা ধ্বংস, বিচার ব্যবস্থা ধ্বংস, আর্থিক খাত ধ্বংস, দুর্নীতির মহা উৎসব, গুম খুনের অবাধ রাজত্ব, রোহিঙ্গা ক্রাইসিস সহ আরও অনেক কিছু, যারা আপনারা জানেন, আমার চেয়ে বেশি জানেন। বলা হয়েছে ইন্ডিয়া, বারবার বলা হয়েছে, আপনারা শোনেন নাই, বলা হয়েছে। আমি বলছি একটু, আমি চাই সঠিক তদন্ত হোক, দোষী ব্যক্তিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। না হলে আমরা যে আন্দোলনের দ্বিতীয় একটি মুক্ত দেশ পেয়েছি, সেই মুক্ত দেশ আবার মুখ থুবড়ে পড়বে। মনে রাখবেন, শত্রু চারিদিকে বিরাজমান, এক এক দিন এক এক ভেসে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন, কোনোদিন রিক্সাওয়ালার ভেসে, কোনোদিন ডাক্তারের ভেসে, কোনোদিন গার্মেন্টস কর্মীর ভেসে আসতেছে। এরা আসবে, এরা ষড়যন্ত্র চালিয়ে যাবে। 25 বছরে যে লুটতরাজ করেছে, সেটা হঠাৎ করে এই মসনদ চলে যাবে এবং ছেড়ে দিবে, এটা আমি বিশ্বাস করি। আমি একজন সিনিয়র সেনা কর্মকর্তা হিসেবে আমি বিশ্বাস করি বিপ্লবের প্রতি বিপ্লব হয়, এবং এই প্রতি বিপ্লব কোনো না কোনোভাবে হবে। তো যেই ঘটনার সূত্র ধরে বাংলাদেশের আজকের এই পরিস্থিতি, সেই ঘটনার যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, তাহলে আর কোনো কিছুরই বিচার হবে না, সেই বিচারও ওই অবিচারেই থেকে যাবে। এবং এই তদন্ত আদালতের সাথে যারা জড়িত ছিল অথবা যারা বিভিন্ন সময়ে প্রতিবাদ করেছে, তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে অথবা তাদের কারো পদোন্নতি হয় নাই। যারা পদলেহন করেছে, যারা সাপোর্ট দিয়েছে, তারা তরতর করে উপরে উঠে গিয়েছে। আমি চাই যাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল, তাদেরকে, যাদের বয়স আছে, তাদেরকে পুনরায় চাকরিতে নেওয়া হোক।
ক্ষতিপূরণ দেওয়া হোক। তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হোক। সবশেষে আমি বিডিআরের একজন শহীদের কথা বলে শেষ করব। ক্যাপ্টেন নূর আমার আত্মীয়, তার লাশ আমরা আইডেন্টিফাই করতে পারিনি। শেষে 5 জনের লাশ আমরা আইডেন্টিফাই করতে পারি নাই। এর মধ্যে বিডিআরের যিনি সিনিয়র জেসিও ছিলেন তিনি, কর্নেল গুলজার, ক্যাপ্টেন নূর সহ আরও 2 জন। এর মধ্যে একজনের লাশ মানে করা হয়েছিল ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে অনেক দিন পরে। আর তো তার বাবাকে আমাকে সেনাপ্রধান বলল যে দেখো, ওদের লাশগুলো তো মর্গে পড়ে আছে, 3 মাস হয়ে গেছে, এদেরকে তো দাফন করতে হবে, তুমি তোমার রিলেটিভকে বলো, মানে এর মধ্যে আছে, এর বাইরে তো নাই। তা আমি আমার আত্মীয়কে বললাম যে চাচা, এই আপনি এইটা আপনার ছেলের লাশ এখানে আছে, এই 57 জনের মধ্যেই যে কবর আছে এইখানে আপনার ছেলের লাশ আছে। উনি আমাকে বলেছিলেন, বাবা, মুসলমান হয়ে ছেলের মৃত্যুতে ইন্না লিল্লাহে পড়ার সুযোগ পেলাম না। এই কথার উত্তর আমি কিভাবে দেব আপনি আমাকে বলেন। আমি মানে অস্বস্তিতে ছিলাম। আমি সেনা সদরে চাকরিকালীন সময়ে আমি এক পর্যায়ে ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। আমি তৎকালীন সেনাপ্রধান জেনারেল মুবিনের সাথে এই ব্যাপারে আলোচনা করেছিলাম। তিনি বলেন যে তুমি বাইরে চলে যাও, কিছুদিন ঘুরে আসো। আমি বললাম যে বাইরে গিয়ে কি স্যার আমি এইটা দূর করতে পারবো? বলে গিয়ে দেখো না। হ্যাঁ, আমার কিছুটা কাজ হয়েছিল কিন্তু পুরো কাজ হয় না। আমি ঘুমাইতে গেলে সেই জিনিসে ভেসে আসে। আমি যখন কারো কথা চিন্তা করি যে জেনারেল শাকিল, কর্নেল এনশাদ বা কর্নেল আনিস, ব্রিগেডিয়ার বাড়ি, এদের কথা চিন্তা করলে এদের অরিজিনাল চেহারা কারো কাছে আসে না। সেই বিভৎস চেহারাগুলো আমার চোখের সামনে ভেসে আসে। আমি অনেক সময় ঘুমাতে পারি না। তো আমি আশা করব যে আমি যে বক্তব্যগুলো দিলাম, আমি এর অধিকাংশই কোর্টবিনকারীতে নাই, যেহেতু আমি উচ্চ তদন্ত আদালতের আমরা সুপারিশ করেছি। তদন্ত আদালত এগুলো খুঁজে বের করবে এবং আমার যদি কোনো প্রয়োজন হয় তদন্ত আদালতকে সাহায্য করার জন্য আমি সাহায্য করতে রাজি আছি।